ফাইন। সো কিউপ্রোর ব্যাপারে হচ্ছে কিউপ্রো অ্যামোনিয়াম সলিউশন, এটা অলমোস্ট এখন অবসোলিট। তেমন খুব স্পেশাল কিছু স্পেসিফিক কিছু অ্যাপ্লিকেশন ছাড়া এখানে ইউজই করা হয় না। আমার ধারণা হচ্ছে যে এই ডিসকাশনটা ওই যে সেলুলোজ 1 থেকে সেলুলোজ 3 অ্যামোনিয়া সেলের যে ডিসকাশনগুলো আমরা করছি, তাই না? জি স্যার। ঠিক আছে, যদি করে থাকে আমি সরাসরি ইয়াতে চলে যাই, ভিসকোজে চলে যাই। ভিসকোজ। সো তার মানে রেওনের মধ্যে আমরা যদি রেওন ফাইবার বলি, রেওন ফাইবার বলতে যে কিউপ্রো ফাইবার, ভিসকোজ ফাইবার, রেওন হচ্ছে মেইনলি হচ্ছে রিজেনারেটেড সেলুলোজের ফ্যামিলিটাকেই হচ্ছে রেওন ফাইবার বলা হয় আর কি। তো তার মধ্যে অন্যতম হচ্ছে একটা ভিসকোজ, ঠিক আছে। এবং ভিসকোজের সাথে ভিসকোজ ইজ এ কি বলে হচ্ছে যে ফার্স্ট মানে কিউপ্রো থেকেও হচ্ছে কমার্শিয়ালি হচ্ছে সাকসেসফুল ফাইবার ইভেন টিল টুডে। মানে 100 লেসে হচ্ছে সেই 1895 এ প্রথম ইয়া হয় কমার্শিয়ালাইজেশন, 1899 বা 1900 এর দিকে। এবং এট সাম পয়েন্ট যখন হচ্ছে 1938 এ যখন নাইলন আসে বা 1940s এর দিকে, তখন হচ্ছে যে কি বলে হচ্ছে যে ভিসকোজের সাথে হচ্ছে যে নাইলনের একটা মানে রাইভালরি চলে। রাইভালরি মানে হচ্ছে যে একদিকে হচ্ছে যে ভিসকোজ কি বলে হচ্ছে যে লবি, আর একদিকে হচ্ছে যে নাইলন লবি। ইভেন 1961 এর টাইমস ম্যাগাজিনেও হচ্ছে যে একটা ইয়ে আসে হচ্ছে যে ভিসকোজ ভার্সেস নাইলন, হু উইল উইন, এরকম একটা জিনিস। স্পেশালি হচ্ছে যে ফ্যাশন এবং হচ্ছে টায়ার কর্ডে মানে দুই ধরনের লবি খুব স্ট্রং ছিল। সো ভিসকোজ ইজ স্টিল ইউজিং টুডে, এবং কন্টিনিউয়াসলি আর নাইলনের ব্যবহারও হচ্ছে যে দিন দিন তো বাড়ছেই আর কি। স্পেশালি টায়ার কর্ডে ভিসকোজের ইউজটা খুব বেশি ছিল। তারপরে দ্যাট ইজ সামহাউ কাইন্ড অফ রিপ্লেসড বাই হচ্ছে নাইলন এন্ড পলিস্টার। আচ্ছা, সো 1890 তে ভিসকোজ প্রসেসে হচ্ছে যে মানে ক্রস পেভান হচ্ছে যে এবং হচ্ছে বিডেল পেটেন্ট করে। সেটাতে কি করছে তারা, তাদের সলভেন্টটা ছিল, আমি আসলে রেওন ফাইবারের ক্ষেত্রে যখন বলছি গত ক্লাসেও, যে আলটিমেটলি ফাইবারটাকে রিজলভ করে ডোপ বানাতে হবে এবং সেই ডোপ থেকে পরবর্তীতে স্পিনেবল ফাইবার তৈরি করতে হবে। দ্যাট ইজ দা হচ্ছে বেসিক প্রসেস হচ্ছে যে রেওন, এবং পরবর্তীতে সলভেন্টটাকে রিকভারি করতে হয় আর কি, রিজেনারেশন করতে হয় অরিজিনাল সেলুলোজ ফর্মে। তো আলটিমেটলি তার মানে দাঁড়াচ্ছে যে the fiber property will depend হচ্ছে যে মানে in many cases also depend on হচ্ছে the what type of solvent you will be using and of course the subsequent হচ্ছে stretching and spinning process. তো সেই ক্ষেত্রে হচ্ছে যে কার্বন ডাই সালফাইড দিয়ে হচ্ছে প্রথমে হচ্ছে যে সোডিয়াম caustic soda দিয়ে যখন সেলুলোজ হাইড্রোক্সেলুলোজকে ট্রিট করা হয়, you get your soda cellulose and from there you carbon disulfide as a solvent, এবং সেই কার্বন ডাই সালফাইডকে আবার যখন পানির মধ্যে দিয়ে বা হচ্ছে যে সলিউশনে পাস করা হয়, ইউ গেট ইউর হচ্ছে পিওর সেলুলোজ। দ্যাট ইজ দ্য পেটেন্ট দে অ্যাকচুয়ালি হচ্ছে ফাইল, দে হ্যাভ গট ইট। পরবর্তীতে কমার্শিয়াল ডেভেলপমেন্ট করছে। সো প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে ন্যাচারাল পলিমার, সেখান থেকে সেলুলোজ ডেরিভেটিভ তৈরি হবে। সেই সেলুলোজ ডেরিভেটিভ থেকে ওয়েট স্পিন করলে অ্যাসিড বাথে ইউ উইল গেট ইউর রিজেনারেটেড সেলুলোজ। ভেরি বেসিক, আমরা আরেকটু ডিটেলস এর সামনে যাচ্ছি আর কি। সো হোয়াট কুড বি ইয়োর হচ্ছে হচ্ছে যে র ম্যাটেরিয়ালস। তো র ম্যাটেরিয়ালস হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে এখানে তোমরা সেলুলোজ, ন্যাচারাল পলিমার লেখা, উড পাল্প, উড থেকে উড পাল্প তৈরি করতে হয়। উড কি জিনিস? উড হচ্ছে এই যে ধরো বনে ইউক্যালিপটাস, স্প্রুস, বীচ, বিভিন্ন ধরনের কি বলে হচ্ছে দ্রুত বর্ধনশীল যে গাছগুলো হয় সেখান থেকে, ইভেন মানে যে কোনো পিওর সেলুলোজ থেকে হয়। এবং এই সেলুলোজ গুলোতে হচ্ছে যে অ্যারাউন্ড 50% এর মতো, 50 থেকে 60% এর মতো হচ্ছে, সরি সেলুলোজ গুলোতে না, এই উডে অ্যারাউন্ড 60 থেকে 50 থেকে 60% এর মতো সেলুলোজ থাকে। তার সাথে হচ্ছে বাইন্ডিং করার জন্য কিছু লিগনিন থাকে, আর ইন বিটুইন হচ্ছে হেমিসেলুলোজ থাকে 25%। আর এটাকে যখন উড থেকে যখন উড পাল্প হিসেবে চলে আসে, দ্যাট ইজ হচ্ছে যে পিওর সেলুলোজ, ঠিক আছে। এবং কি বলে হচ্ছে যে এই কারণে হচ্ছে যে ইউজুয়ালি হচ্ছে যে পিওর সেলুলোজের হচ্ছে জিপিএলএস। আবার হচ্ছে তার মানে কনভার্টিং, আমি উড পাল্প থেকে হচ্ছে যে কিভাবে ফাইবার তৈরি করব সেটারই আরেকটু ডিটেলস এর ফ্লো চার্ট, সেটা আসলে ইনফ্যাক্ট আমরা এখানেও দেখতে পারি আর কি। হ্যাঁ, এখানেও আমরা যদি দেখি তাহলে কি দেখতেছি আমরা, ইভেন আচ্ছা আমি ওইটাতে আগে যাই। ইভেন এখানে যদি আমি একটু দেখি কি দেখতেছি যে তুমি উড পাল্প দেখতেছো, তো উড পাল্পের এগেনস্টে উড পাল্পের মধ্যে কস্টিক সোডা দিয়ে তুমি যখন এইজিং করবা, দ্যাট অ্যাকচুয়ালি হচ্ছে এইজিং মানে কি কেউ বলতে পারবা? এইজিং মানে কি?
এইজিং মানে কি? হ্যাঁ বলো। স্যার ওই ডিগ্রি অফ পলিমারাইজেশন কমানোর জন্য স্যার যে প্রসেসটা আছে। উল্টা বলতেছে কেন? এইজিং কি জিনিস? স্যার এইজিং মানে মানে স্যার কিছুদিন রেখে দেওয়া কোন একটা প্রোডাক্টকে। এক্স্যাক্টলি এইজিং এর বাংলা সহজ ভাবে হচ্ছে বয়স হওয়া। তোমরা যত দিন যাচ্ছে তোমাদের বয়স হচ্ছে। এখানে এইজিং মানে হচ্ছে যে আসলে কিছুদিন রেখে দেওয়া, কিছু সময় রেখে দেওয়া। আলটিমেটলি হচ্ছে রেখে দিলে যেটা হয় হচ্ছে যে এটা আস্তে আস্তে পাতলা হয় এবং হচ্ছে ডিগ্রি অফ পলিমারাইজেশন লো হয়। সো আমাদের হচ্ছে উড পাল্প, আমাদের ম্যাটেরিয়াল হচ্ছে যে হাই গ্রেড উড পাল্প। সেই উড পাল্পটা হচ্ছে কি বলে হচ্ছে উড পাল্পটা থেকে হচ্ছে তুমি প্রেশিট ফর্মে থাকে, মানে তুমি যে গাছের যে কাঠটা পাচ্ছ সেই কাঠটাকে হচ্ছে উড পাল্প ফর্ম দিলে, পাল্প ফর্মে আসলে ওটা শীট আকারে থাকে। সেই শীটটাকে তুমি হচ্ছে যে 18% কস্টিক সোডা দিয়ে যদি হচ্ছে তুমি ডিজলভ করো, ওয়ার্ম 18% কস্টিক সোডা যদি ডিজলভ করো, তো সেখানে কি হবে হচ্ছে হাইড্রোজেল গ্রুপস গুলা হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ গুলা হচ্ছে সাথে রিয়াক্ট করে কি বলে সোডা সেলুলোজ তৈরি হবে এবং সেখান থেকে হচ্ছে সেই সেই সোডা সেলুলোজটাকে হচ্ছে কি আলটিমেটলি হচ্ছে তুমি কি বলে হচ্ছে যে তুমি মানে ইয়া করলে, চিপলে বা প্রেস করলে হচ্ছে এক্সেস হচ্ছে কস্টিক সলিউশন বের হয়ে যায় এবং হচ্ছে যে এই যে সলিউবল কার্বোহাইড্রেট তৈরি হয়, সলিড প্রোডাক্ট, দিস ইজ এ সলিড প্রোডাক্ট, সেটা ক্রাম্ব আকারে আসে। ইউ নিড টু অ্যালাউ টু এইজ। যখন যখন এইজিং করা হয় তখন কি হয়, বাতাসে যখন এইজিং করা হয় তখন বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে হচ্ছে এটা হচ্ছে সাম ডিপলিমারাইজেশন তৈরি হয় এবং তারপরে হচ্ছে এই যে ক্রাম্বস গুলো থাকে, গুঁড়াগুলা বা ছোট ছোট টুকরা টুকরা গুলা যে তৈরি হয় আর কি, এই অ্যালকালি সেলুলোজ সেটাকে হচ্ছে যে পরবর্তীতে হচ্ছে যে কার্বন ডাই সালফাইড সলিউশনে রিঅ্যাকশন করা হয়। রিঅ্যাকশন করলে তোমার হচ্ছে ইয়া তৈরি হয়, কার্বন ডাই সালফাইড সেলুলোজ জেনথেট তৈরি হয়। ইউজুয়ালি 10% অফ দ্য ওয়েট হচ্ছে কার্বন ডাই সালফাইড। তার মানে দাঁড়াচ্ছে যে 100 লিটার পানিতে প্রায় 10 গ্রাম 10 গ্রাম হচ্ছে 10 কেজি হবে। 10 কেজি অফ হচ্ছে কার্বন ডাই সালফাইডের সাথে হচ্ছে যে সোডা সেলুলোজটা দিলে you will get your sodium cellulose xanthate. এরপরে হচ্ছে যে you dissolve in dilute sodium hydroxide which gives a let's say হচ্ছে very viscous brown solution. এই viscous যে brown solution, viscous, এই viscous শব্দটা থেকেই আসলে হচ্ছে viscose নামটা চলে আসে আর কি। ঠিক আছে, এবং এই ভিসকোস থেকে তারপরে হচ্ছে যে দেন ইউ বেসিক্যালি হচ্ছে লেফট টু হচ্ছে রাইপেন, এবং রাইপেনটার আলটিমেটলি উদ্দেশ্যটা হচ্ছে যে যাতে যাতে ভিসকোসিটি অফ দ্য গ্র্যাজুয়ালি যাতে ইনক্রিজ করে এবং হচ্ছে যে জেনথেটটা অরিজিনালি হচ্ছে যে মানে হাইড্রোক্সিল গ্রুপে হচ্ছে ব্যাক করে, যে জেনথেটটার যে সলিউশনটা আমরা যে রিঅ্যাকশনটা করছি এটা যেন হাইড্রোক্সিল অরিজিনাল সেলুলোজ হাইড্রোক্সিলে ব্রেক করে। এখন এই আলটিমেট ডিগ্রি অফ সাবস্টিটিউশন কিরকম হয়েছে তার উপর ডিপেন্ড করবে হচ্ছে এটা কি পরিমাণ রাইপেনিং এর জন্য কি ধরনের সময় লাগবে। তো তার মানে দাঁড়াচ্ছে যে এবং এই ডিগ্রি অফ সাবস্টিটিউশন অফ হাইড্রোক্সিল গ্রুপ ক্যান বি 0 টু হচ্ছে ম্যাক্সিমাম অফ 3। তার মানে দাঁড়াচ্ছে যে ইন এভরি সেলিবারি ইউনিট ম্যাক্সিমাম 3 সাবস্টিটিউশন হতে পারে আর কি। যখন যখন হচ্ছে যে সোডিয়াম সেলুলোজ হচ্ছে যখন ডিগ্রি অফ সাবস্টিটিউশন যখন করে তখন হচ্ছে অ্যারাউন্ড 1 এর মতো থাকে। যখন কার্বন ডাই সালফাইড দিয়ে তুমি রিঅ্যাকশন করাও, আলটিমেটলি এটা যখন রাইপেন হয়ে যায়, রাইপ হতে হতে এটা আলটিমেটলি 1/3 হয়ে যায় 0.3, হুইচ মিনস হচ্ছে যে আলটিমেটলি হাইড্রোক্সিল গ্রুপগুলো হচ্ছে যে আবার ব্যাক করে। রাইপেনিং এর সময় হচ্ছে যে ডিপিটা আরো ফল করে, ঠিক আছে, আরো ফার্দার ফল করে এবং কি বলে হচ্ছে যে এই তোমার এই যে ডিগ্রি লোয়ার হয়েছে হচ্ছে এইজিং প্রসেসে এবং হচ্ছে রাইপেনিং প্রসেসে যে ডিগ্রি অফ পলিমারাইজেশনটা লো হয়েছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আলটিমেটলি ডিসাইড ইওর হচ্ছে যে স্পিনিংটার ভিসকোসিটি, স্পিনিং সলিউশনের ভিসকোসিটি, এবং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এ সেন্স বিকজ হচ্ছে দ্যাটস হাউ ইউ উইল কন্ট্রোল ইওর হচ্ছে যে এক্সট্রুশন ইনটু দ্য কোয়াগুলেশন পাথ।
কি বলে হচ্ছে যে, এবং এটা মাথায় রাখতে হবে হচ্ছে তার মানে সেলুলোজ যদিও হাই ডিগ্রি অফ পলিমারাইজেশন, বাট ভিসকোস ফাইবারটা যখন তৈরি হয় আলটিমেটলি স্পিনিং থেকে, সেখানে হচ্ছে যে কি বলে হচ্ছে যে ফাইবারটা ডিগ্রি অফ পলিমারাইজেশন বিকাম স্লো, এবং দ্যাটস ওয়াই হচ্ছে যে ফাইবারটা হচ্ছে কম্পারেটিভলি হচ্ছে উইক, কম্পারেটিভলি উইক। আচ্ছা, আমরা যদি এই জিনিসটাকে হচ্ছে যে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তাহলে দেখো সেখানে কি কি দাঁড়াচ্ছে। এই যে স্টিপিং প্রসেসটা হচ্ছে যে কস্টিক সোডা দিয়ে যে আসলে সোডা সেলুলোজ তৈরি, উড পাল্প হচ্ছে হাই গ্রেডের পলিমার। আমি একটু আসলে নেই, পেনটা নেই। হাই গ্রেড অফ হচ্ছে যে উড পাল্প থাকে, প্রেস শিট ফর্মে থাকে। প্রেস শিট মানে হচ্ছে তুমি বাজার থেকে নিয়ে আসো প্রেস শিট ফর্মে, সেটাকে আলটিমেটলি তুমি হচ্ছে যে কস্টিক সোডা দিয়ে তুমি কি বলে ট্রিটমেন্ট করবা। সো টু গেট হচ্ছে যে প্রসেসটাকে বলা হচ্ছে স্টিপিং সোডা সেলুলোজ, সেখান থেকে আলটিমেটলি লাই রিমুভাল। লাই কি জিনিস? লাই কি জিনিস? কোনো কিছু একটা মিক্স। হ্যাঁ, লাই কাকে বলে? লাই কাকে বলে? কি অবস্থা, কেউ বলতে পারবে না? পেস্টের মতো যে করে স্যার এটা পেস্ট জাতীয় জিনিস, মানে এটা এই ভাষাটা দেখছি হচ্ছে লাইব্রেরিতে যখন বই বানায় ওই যে লেই তৈরি করে না কি যেন একটা। এটা তো অন্য জিনিস। এই লাই কি জিনিস? দিস ইজ এ কেমিস্ট্রি লাই। লাই মানে কি পেস্ট, পেস্ট টাইপের কিছু? পেস্ট তো পেস্ট টাইপের না। কস্টিক সোডা বা অ্যালকালাইন সলিউশনকে ইউজুয়ালি কস্টিক সোডা, পটাশিয়াম হাইড্রোক্সাইড সোডা, এগুলাকে বলা হয় হচ্ছে যে লাই, স্পেশালি পিওর সলিউশন না। ঠিক আছে, তো ঠিকই আছে। পেস্ট মানে কি ঘন সলিউশন যেটা উন্মুক্ত থাকে, সো লাই রিমুভাল। কস্টিক সোডাটা এখান থেকে তোমার প্রেস করে হচ্ছে, যেহেতু তুমি সোডা সেলুলোজ তৈরি করছো, ইলেকট্রিক স্টিল কিন্তু সলিড ফর্মে আছে ওই উৎপালটা, সেটা থেকে প্রেস করে তুমি লাই রিমুভটা করছো যাতে এটা আবার ইউজ করা যেতে পারে। এটাকে তারপরে শেডিং করছো। শেডিং মানে হচ্ছে টুকরো 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 করে করা। টুকরো টুকরো করার পরে তুমি হচ্ছে যে এইজিং করছো হচ্ছে যে আইদার হচ্ছে যে ওপেন এয়ার এনভায়রনমেন্টে যেখানে হচ্ছে অক্সিজেন অ্যাভেলেবল, অথবা হচ্ছে যে ক্লোজ এনভায়রনমেন্ট যেখানে ইউ আর পাসিং অক্সিজেন। তো তাহলে কি দাঁড়াচ্ছে, সোডা সেলুলোজ থেকে আমরা আগে বলছিলাম কি সোডা সেলুলোজের হচ্ছে যে আলটিমেটলি এইজিং করলে হচ্ছে ডিগ্রি অফ পলিমারাইজেশনটা আস্তে আস্তে লোয়ার হয়। সেখান থেকে কুলিং করা হয়। কুলিং করে হচ্ছে দেখো হচ্ছে যে আলটিমেটলি কার্বন ডাই সালফেট সলিউশন দেওয়া হয়, কার্বন ডাই সালফেট দেওয়া হয়, ওয়াটার দেওয়া হয়, আর কিছু হচ্ছে যে ইভেন কস্টিক সোডা দেওয়া হয়। সো হোয়াট হ্যাপেন্স হচ্ছে জ্যান্থোজেনেশন রিঅ্যাকশন হয়। সো জ্যান্থোজেনেশন রিঅ্যাকশন হওয়ার পরে এটাকে পরবর্তীতে হচ্ছে যে ডিসলভ করে ফিল্টার করা হয়। মানে পুরো জিনিসটা এখানে রিঅ্যাকশন করার পরে আলটিমেটলি ওই একটা বড় চেম্বারে নেওয়া হয়, বড় লেসে ভেসেল, চেম্বার তো না বড় ভেসেলে নেওয়া হয়, এবং দেখো হচ্ছে যে এই যে এখানে একটা মানে কি বলে পাখার মতো আছে, ব্লেডের মতো বলে, এই ব্লেডটা কন্টিনিউসলি ঘুরানো হয় যাতে হচ্ছে যে নিচের দিকে জমে না যায়। সো ডিজলভ করা হয় এটা, এবং ডিজলভ করতে করতে পরবর্তীতে ফিল্ট্রেশন করা হয়। ফিল্ট্রেশনটা কেন করা হয়? যাতে হচ্ছে যে কোনো হোমোজিনিয়াস লিকুইডটাকে পাওয়ার জন্য, যাতে কোনো সলিড সাবস্টেন্স বা যদি লাম্প থেকে থাকে সেটা যাতে হচ্ছে ফিল্টার করে বের করে দেওয়া হয়। এরপরে আলটিমেটলি রাইপেনিং করা হয়। রাইপেনিং করার কাজটা আমি কিছুক্ষণ আগে বলছি। রাইপেনিং এর কাজ হচ্ছে আলটিমেটলি হচ্ছে এই যে সেলুলোজ জ্যান্থেট হয়েছে, এই জ্যান্থেটটা যেন হচ্ছে, এবং অনেক সময় লাগে এই জ্যান্থেটটা যেন আস্তে আস্তে কি বলে হচ্ছে যে সোডা সেলুলোজ অরিজিনাল সেলুলোজ ফর্মে ব্যাক করে। তার মানে হচ্ছে হাইড্রক্সিল সেলুলোজ যে জ্যান্থেট, যেটা হাইড্রক্সিল গ্রুপের সাথে রিঅ্যাকশন হচ্ছে, এটা আস্তে আস্তে পানির উপস্থিতিতে সেলুলোজ হাইড্রক্সিল গ্রুপে বলে রিকভার করে, এবং এখানে ডিগ্রি অফ সাবস্টিটিউশনের একটা ভূমিকা এখানেও আছে, রাইপেনিং এইজিংও আছে। আলটিমেটলি এটা করার পরে রাইপেনিং এ যখন হচ্ছে যে আমরা কি বলে হচ্ছে যে মেজরিটি অফ দ্য সেলুলোজ হচ্ছে যে অরিজিনাল ফর্মে চলে আসছে, সেখান থেকে হচ্ছে ইনফ্যাক্ট এই জ্যান্থেটটাকে আবার ব্যাক করে দিতে হয় কার্বন ডাই সালফাইড। ডিএরেশন করা হয়। ডিএরেশন করানোর কারণটা হচ্ছে যে বাতাসের বায়ুর বুদবুদ বুদবুদ যদি তৈরি হয়, সেই হচ্ছে যে অক্সিজেনের বা হচ্ছে এয়ারে সেই বুদবুদটাকে হচ্ছে কি বলে, সেই বুদবুদটাকে হচ্ছে যেন থাকে না থাকে। স্পিনিং করার সময় ওই যে এয়ার বাবল থাকে, এয়ার বাবল কুড বি পসিবলি হচ্ছে তোমার ইউনিফর্ম কি বলে হচ্ছে যে ফিলামেন্ট তৈরি করতে দিবে না।
তারপরে বেসিক ওখান থেকে আসবে হচ্ছে স্পিনিং। স্পিনিং হচ্ছে তোমার হচ্ছে ড্রাইভেট স্পিনিং, তারপরে হচ্ছে স্ট্রেচিং। স্ট্রেচিংটাতেই আসলে হচ্ছে যে একটা মেজর তুমি হচ্ছে যে ফিলামেন্টের ডায়া তৈরি করো, ডায়ামিটারটা ফিক্স করো। তারপরে এটা হচ্ছে কাটিংটা হচ্ছে ইউজুয়ালি দরকার হয় ইফ ইউ আর বেসিক্যালি কামিং ইনটু হচ্ছে যে স্ট্যাপল, যদি ভিসকোস তৈরি করতে চাও স্ট্যাপল ভিসকোসটাই তৈরি হয়। তারপর সেটাকে আফটার ট্রিটমেন্ট করে ড্রাইং করে তারপরে হচ্ছে তুলার মতো পেলিং কি বলে বেল করে বার করা হয়। ঠিক আছে, এখানে কোনো প্রশ্ন আছে? হ্যালো, আমরা আসলে দেখি যে চেঞ্জ গুলো যে কি হয়, আমরা একটু একটু এখন হচ্ছে দেখি হচ্ছে কি বলে হচ্ছে গ্রাফিক্যালি এবং হচ্ছে কি বলে হচ্ছে আগেরটা দেখলাম কনসেপচুয়াল, এখন দেখি হচ্ছে আমরা গ্রাফিক্যালি এবং হচ্ছে যে কি কি ধরনের চেঞ্জ হয়। তো প্রথমটা হচ্ছে স্টিপিং, যেখানে হচ্ছে যে আমার হচ্ছে যে সেলুলোজ 1টা সেলুলোজ 2 তে পরিণত হয়, কারণ হচ্ছে যে সোডা সেলুলোজ তৈরি হয়। সোডা সেলুলোজ তৈরি হওয়ার পরে হচ্ছে এইজিং করা হয়, যেখানে হচ্ছে এইজিং ইউ ডু হচ্ছে যে টু অ্যাডজাস্ট ইউর ডিগ্রি অফ পলিমারাইজেশন, কারণ ইট লোয়ার্স ইউর ডিগ্রি। যেমন এখানে তুমি যদি একটু খেয়াল করে দেখো হচ্ছে যে সময়ের সাথে সাথে কি বলে হচ্ছে ডিগ্রি অফ পলিমারাইজেশনের হচ্ছে যে কি হচ্ছে, দেখো এখানে শুরু করছে হচ্ছে যে এখান থেকে শুরু হয়েছে, এটা কি বলে হচ্ছে যে 8 ঘন্টা পরে এটা আসলে আলটিমেটলি লোয়ার হইতে হইতে যে অ্যারাউন্ড হচ্ছে যে এই জায়গাটায় বা একটু এই জায়গাটায় চলে আসে। ঠিক আছে, লোয়ার কি বলে এই ডিপি অ্যাডজাস্টমেন্টটা লাগে। যখন ডিগ্রি অফ পলিমারাইজেশন অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, লো হয়ে যায়, তখন হচ্ছে যে তারপরে হচ্ছে জ্যানথেশন করা হয়। তো জ্যানথেশনে কি হয়, এই যে সোডা সেলুলোজটাকে হচ্ছে কার্বন ডাই সালফাইডের উপস্থিতিতে হচ্ছে সেলুলোজ জ্যানথেট তৈরি হয়। সেলুলোজ জ্যানথেটটা দেখো যে হাইড্রক্সিল গ্রুপের সাথে হচ্ছে কার্বন ডাই সালফাইড সোডিয়াম হাইড্রক্সাইডের কি বলে হচ্ছে যে এই সোডিয়াম সালফাইডের সাথে হচ্ছে যে রিঅ্যাক্ট করে হচ্ছে সোডিয়াম জ্যানথেট তৈরি করে। এরপরে যেটা করা হয় হচ্ছে যে তোমার হচ্ছে যে এই ডিসচার্জটা করা হয়। ঠিক আছে, মাথায় রাখবে যে এই যে নিচে যে এইগুলো নিয়ে যদি ডিটেলস করতে চাও, এই যে নিচে যে রেফারেন্সটা আছে ওখানে চলে দিতে পারো। তো ডিসচার্জ কি হচ্ছে যে এই ডিসচার্জটা হচ্ছে তোমার এই এই যে জেনথেটটা হচ্ছে সময়ের সাথে সাথে কি পরিমাণ হয়। ধরো প্রথমে রিঅ্যাকশনটা শুরু হয় হচ্ছে হাই, তারপর হচ্ছে একটা স্টেবল স্টেজে চলে যায়, তারপরে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে যে আবার হঠাৎ করে ড্রপ করে। তো এই মানে প্রেসারের সাথে সাথে কিভাবে হচ্ছে টাইমের সাথে এই জ্যানথেশন রিঅ্যাকশনটা তৈরি হয় সেটার একটা চিত্র আর কি। তো তোমাকে আসলে এই যে এই জায়গাটায় যে বা যেখানে স্টেবল হবে সেই জায়গায় যে এই রিঅ্যাকশনটা হচ্ছে যে ক্লোজ করতে হবে। তারপরে হচ্ছে যে ফিল্ট্রেশন করাটা ইন্টারেস্টিংলি খেয়াল করে দেখো। ইনিশিয়ালি যখন হচ্ছে যে হয় এখানে এইটা হচ্ছে যে পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে গ্রাফ। তাহলে কি দাঁড়াচ্ছে তোমার, দেখো হচ্ছে যে পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন যখন গ্রাফ দেখো, তুমি দেখো হচ্ছে যে কতটা এই যে ডায়ামিটার যদি দেখো, এখানে মোটামুটি 0 থেকে 100 ডায়ার এক্স এক্সিসে আছে। দেখো কোনোটা একদম খুবই ছোট, কোনোটা একদম বড়, কোনোটা একদম ছোট, কোনোটা একদম বড়। এই ধরনের সলিউশনে যখন তুমি হচ্ছে যে ফাইবার তৈরি করবা, তখন দেখা যায় হচ্ছে যে এই ফাইবারটা তোমার হোমোজিনিয়াস হবে না, কারণ ডায়ামিটারই তো হচ্ছে যে পার্টিকেলের ডায়ামিটারই অনেক বড়। সো হোয়াট বেসিক্যালি কি হয়, ফিল্ট্রেশন করতে হয়। ফিল্ট্রেশন করলে দেখো আফটার থার্ড ফিল্ট্রেশন হচ্ছে পার্টিকেলের ডায়াগুলো মোটামুটি বেশ কনসিস্টেন্টলি একটা নির্দিষ্ট লেসে হচ্ছে যে এই রেঞ্জের নিচে চলে যায় আর কি। তো দ্যাট মিনস হচ্ছে যে তোমার স্পিনেবিলিটির ক্ষেত্রে যে সলিউশনটা তৈরি হচ্ছে, এই সলিউশনের মধ্যে হচ্ছে যে বিগ ডায়া বা সলিড তেমন কিছু না। আলটিমেটলি এই ফিল্ট্রেশনের পরে তোমার যেটা লাগে হচ্ছে রাইপেনিং স্টেজে কি হয়, যে যেহেতু হচ্ছে যে কস্টিক সোডা, দেখো এখানে হচ্ছে যে এখানে লাইও দেওয়া হয়, সরি এখানে হচ্ছে ওই রাইপেনিং স্টেজে লাই দেওয়া হয়, কস্টিক সোডাও থাকে সলিউশনে, কার্বন ডাই সালফাইড, এই দুইটা মিলে আলটিমেটলি হচ্ছে যে Na2CH3 Na2CO3 এই সোডিয়াম সালফাইড তৈরি হয় এবং পানি তৈরি হয়। এবং এইখানে খেয়াল করে দেখো হচ্ছে যে সময়ের সাথে সাথে হচ্ছে যে ডিগ্রি অফ সাবস্টিটিউশন, মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মানে রুম টেম্পারেচারে এটা যদি হয় ডিগ্রি অফ সাবস্টিটিউশন, এখানে আলটিমেটলি কমতে কমতে দিস বিকামস হচ্ছে অ্যারাউন্ড 0.3। ঠিক আছে, আর সাবস্টিটিউশন গুলা কি ক্ষেত্রে ইন্টারেস্টিংলি হচ্ছে সাবস্টিটিউশনটা ইজিলি হয়ে যায়, এটা দ্রুত হয়, কিন্তু C2 এবং C3 মানে হচ্ছে সেলুলোজ মলিকুলের C2C3 তে যদি হচ্ছে যে জ্যানথেট মলিকুলটা ঢুকে, সেই ক্ষেত্রে সাবস্টিটিউট করতে হচ্ছে সময় লাগে আর কি।
তার মানে ইনিশিয়ালি খুব মানে সেলুলোজ জ্যানথেট থেকে মানে 6 নম্বর কার্বনে যে হচ্ছে CS2 কম্পাউন্ড থেকে ইজিলি মানে স্ট্রেট হয়ে হচ্ছে যে সলিউশনে ডুবানোর সাথে বের হয়ে যায়, বাট সময় লাগে হচ্ছে C2C3 এবং দেখো টাইম আওয়ার, তার মানে দাঁড়াচ্ছে 40 ঘন্টা, মোটামুটি ধরো 40-45 ঘন্টায় যায় বা 50 ঘন্টায় যায় এটা স্টেবল, বা 50 ঘন্টায় যায় এটা এরপরে আর আসলে সাবস্টিটিউট করার কোনো স্কোপ থাকে না, এবং এই পর্যন্ত তার মানে হচ্ছে যে কার্বন ডাই সালফাইড থেকেই যাচ্ছে আর কি, জ্যানথেট থেকে যাচ্ছে। তারপরে কি বলে হচ্ছে যে এই যে স্পিনিংটা একটু সামনেও আছে, এই জন্য আলাদা করে দেওয়া। জ্যানথেট ডিকম্পোজিশন, এই যে জ্যানথেটটা আসলে যেখানে যে আছে, এই ফর্মেটে যে আছে, এগুলোকে কিন্তু হচ্ছে যে আবার হচ্ছে জ্যানথেট থেকে এই কার্বন ডাই সালফাইডে নিয়ে আসতে হবে, কারণ এটা আবার সলিউশন থেকে রিকভার করে ইউজ করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, কার্বন ডাই সালফাইড ইজ এ ভেরি টক্সিক কম্পাউন্ড। টক্সিক কম্পাউন্ড হওয়ার কারণে এটা ইউজের ক্ষেত্রে যেমন টক্সিক কম্পাউন্ড, এবং এটা ইয়ার ক্ষেত্রেও কি বলে হচ্ছে ফাইবারের মধ্যে যদি থেকে যায়, সেলুলোজের মধ্যে যদি থেকে যায়, দ্যাট ইজ অলসো টক্সিক কম্পাউন্ড। সো পার্ট অফ দ্য চ্যালেঞ্জেস হচ্ছে যে এই টক্সিসিটিটা কিভাবে আসলে হচ্ছে যে ফাইবার থেকে এবং সলিউশন থেকে রিমুভ করা যাবে বা ইউজ করা যাবে। সো এখানে ওই যে জ্যানথিক অ্যাসিড থেকে তারপর হচ্ছে বিভিন্ন ফরম্যাটে হচ্ছে যে কার্বন ডাই সালফাইড রিমুভ করা হয় ফাইবার থেকে এবং সলিউশন থেকে রিমুভ করা হয়। এরপরে যেটা হয় হচ্ছে যে এরপরে যেটা হয় হচ্ছে স্ট্রেচিং এর আগে আফটার ট্রিটমেন্ট এবার স্ট্রেচিং করা হয়। স্ট্রেচিং করা হয় হচ্ছে ওই যেখানে একটা ছবি দেখতেছিলাম, এই যে এখানে স্ট্রেচিংটা পরেও আছে। স্ট্রেচিংটা করা হয় হচ্ছে যাতে ফিলামেন্টটা যে স্পিনিং এর পলিমারটা আসে সেটা ফিলামেন্টের ফাইবার উপযোগী ফিলামেন্ট তৈরি হয়। স্ট্রেচিংটাও হচ্ছে যে এরকম এই যে একটা স্পিড গুলা হচ্ছে ভেরিয়েশনের কারণে হচ্ছে যে এই ড্র রেশিওটা কন্ট্রোল করা, যেটা কাটিং এর ক্ষেত্রে তোমরা দেখছো, ইয়ার ক্ষেত্রে অথবা ড্র ফ্রেমের ক্ষেত্রে ইয়ার্নে। তারপর হচ্ছে যে এটার আফটার ট্রিটমেন্ট করা, এটা যখন ফাইবার হিসাবে যে শীট আকারে বের হয়, ফিলামেন্ট গুলো শীটের মতো করে বের হয়, সেটা তারপরে হচ্ছে কাটিং মেশিনে কাটা হয়। কাটা হওয়ার পরে তারপরে হচ্ছে এই ফাইবারের মধ্যে যে আবারও যে কার্বন ডাই অক্সাইড সালফাইড গুলো যে রয়ে গেছে, ঠিক আছে, এই কার্বন ডাই সালফাইড গুলো হচ্ছে যে এই সলিউশনের মধ্য দিয়ে সলিউশন বিভিন্ন ধরনের অ্যাসিড, ওয়াটার এবং হচ্ছে যে ডিসালফারাইজেশন, মানে সালফার মলিকুল যেন না থাকে, ব্লিচিং করে সফট ফিনিশ করে তারপরে কিন্তু প্রেসিং করে হচ্ছে ওই কটনের মতো বেল ফর্মে তারপরে হচ্ছে বের করা হয়। এবং দেখো এই ওয়াশিংটা তাহলে কিভাবে হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে পানি যাচ্ছে, পানি দেওয়া হচ্ছে এই ওয়াশিংটা করার জন্য, যাতে হচ্ছে কার্বন ডাই সালফাইড যেটুকু আছে সেইটুকু ইভেন ট্রেস অ্যামাউন্টও যদি থেকে থাকে, দ্যাট ইজ সাপোজ টু বি হচ্ছে যে রিমুভ দ্যাট ইফ পসিবল। তারপরে হচ্ছে ড্রায়ারে তারপরে শুকানো হয়, শুকানোর পরে তারপরে হচ্ছে যে কাটা হয়, বেল করা হয়, যে বেল ফর্মে আসছে আর কি। তো যেই ফাইবারটা বের হয় দ্যাট ইজ পিওর সেলুলোজ, এবং হচ্ছে যে ভেরি হচ্ছে যে হাইলি, যেহেতু ব্লিচও করা হয়, সফটনিশ করা, হাইলি রেডি টু ইউজ। আর এই যে স্ট্রেচ রেশিওর কারণে কি বলে হচ্ছে যে স্ট্রেচ রেশিওর কারণে যে ইলাঙ্গেশন যত বাড়াবা আলটিমেটলি ফাইবারের টেনাসিটি তত আসলে হচ্ছে বাড়বে, বাট টু সাম এক্সটেন্ট। So viscous spinning process ultimately stretching, কাটিং, ওয়াশিং এবং ড্রাইং। এই জিনিসটা মাত্রই দেখালাম হচ্ছে যে প্রোডাক্টটা হচ্ছে যে রোলারটাকে প্রোডাক্ট বলা হচ্ছে, সেখান থেকে হচ্ছে যে স্ট্রেচিং স্ট্রেচিং করে গিয়ে গ্যাসগুলো বের হয়, সেই গ্যাসগুলোকে হচ্ছে যে আরো কিভাবে রিকভারি করা যায় সেটা ব্যবস্থা করা। তারপরে হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে টো যেটা বের হয় সেটা থেকে কাটিং করা। এবং হচ্ছে প্রতিটা স্পিনিং পজিশনে আসলে অ্যারাউন্ড 200 কি বলে হচ্ছে যে 1000 হোল থাকে টোটাল, রাউন্ড শেপ থাকে, এবং সেটা কি বলে হচ্ছে ডায়ামিটার ইজ বেসিক্যালি থেকে 90 মাইক্রোমিটার। আর ওয়েট স্পিনিং এর ক্ষেত্রে ভেলোসিটিটা ইজ স্লো, ইজ অ্যারাউন্ড 20 থেকে 20 মিটার পার মিনিট। আর হচ্ছে ভিসকসটা হচ্ছে পাম্প দিয়ে অবশ্যই স্পিনারটাতে পাস করা হয়, এবং স্পিন বাথের মধ্যে যেখানে হচ্ছে কোয়াগুলেট করে ফাইবারটা তৈরি, কোয়াগুলেশন মানে জমা হয় আর যে লিকুইডটা মানে ভিসকস ডোপটা বের হচ্ছে সেটা ওই সলিউশনের মধ্যে যে সলিড হয়ে যায়। তো কোয়াগুলেশন বাথে কি বলে হচ্ছে যে কোয়াগুলেশন বাথে আসলে কি কি থাকে, আলটিমেটলি সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম সালফেট, জিঙ্ক সালফেট, টেম্পারেচার বিভিন্ন ধরনের ইয়েতে থাকতে হয়। এই হচ্ছে যে পাম্প করা হচ্ছে কি বলে হচ্ছে ওয়াশিং করার জন্য, স্পিনিং এ ইয়ে করার জন্য। এই যে রিজেনারেশন অফ ভিসকস, যখন এটা স্পিনিং বাথের মধ্যে দিয়ে যায় তখন হচ্ছে যে কি বলে স্ট্রাকচার মানে সেলুলার স্ট্রাকচার ফর্মেশন, যেখানে দেখো
লিকুইডটা প্রথমে জেল ফর্মে থাকে, যখন হচ্ছে যে কোয়াগুলেশন সলিউশনের মধ্য দিয়ে ভেহিকল যে সালফিউরিক অ্যাসিড যুক্ত কোয়াগুলেশন সলিউশনের মধ্য দিয়ে হয়, আস্তে 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 এটা সলিড হয়। ঠিক আছে, সলিড হয়। সো প্রাইমারি স্ট্রাকচারে যখন জেল ফর্মে থাকে তখন কোয়াগুলেশন, সরি, লিকুইড ফর্ম থেকে যখন জেল ফর্মে আসে তখন কোয়াগুলেশন তৈরি হয়। সেই কোয়াগুলেশন থেকে তারপরে হচ্ছে যে এই সলিড হইতে হলে ডিহাইড্রেশন, ডেন্সিফিকেশন, রিওরিয়েন্টেশন হয়, ক্রিস্টালাইজেশন, সেখানে হচ্ছে ফাইনালি সেকেন্ডারি স্ট্রাকচার, মানে ওরিয়েন্টেশনটা কি হবে ফাইবারে, ক্রিস্টালাইজটা কিরকম হবে, ক্রিস্টাল সাইজ কিরকম হবে, এবং সেই ক্ষেত্রে হচ্ছে যে এই কম্পাউন্ড গুলো আস্তে আস্তে বের হয়ে যায়। সোডিয়াম থায়োসালফেট, সিএস হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড গ্যাস হচ্ছে খুবই টক্সিক একটা কম্পাউন্ড। স্কিন কোর স্ট্রাকচার, স্কিন কোর স্ট্রাকচারের ব্যাপারে হচ্ছে যে মানে ছোট করে আমি কিছু বলছিলাম। আলটিমেটলি যখন আসলে হচ্ছে যে স্পিনার দিয়ে যখন ফাইবারটা বের হয়, জাস্ট এইভাবে খেয়াল করে দেয়, হয়তো বড় করে আঁকতেছে, এটা যদি হচ্ছে একটা ফাইবারের ডায়া হয়, আমরা বলছি হচ্ছে যে 40 থেকে 90 মাইক্রোমিটার ডায়া। হ্যাঁ, সো এটা লেসে হচ্ছে 40 থেকে 90, লেসে এখন ছোটটাই করি, 40 থেকে 90 মাইক্রোমিটারের একটা ডায়া যখন তৈরি হয়, 40 মাইক্রোমিটারের, আলটিমেটলি যখন স্পিনার থেকে বের হয়, স্পিনার যদি এখানে থাকে, এখানে যদি ভাত থাকে, এই যে এই অবস্থায় আসতেছে, এই অবস্থায় সে বাতাসের সংস্পর্শে আসতেছে। বাতাসের সংস্পর্শে আসলেই দেখা যাচ্ছে যে স্কিনটা একটু কন্ট্রাক্ট করে, সলিডিফাই হয়ে যায়, কন্ট্রাক্ট করে, ভিতরে যে ম্যাটেরিয়ালটা আছে সেই ম্যাটেরিয়ালটা আসলে বাতাস পায় না, তাতে বাইরের অংশটা কন্ট্রাক্ট এবং হচ্ছে যে ভিতরের অংশটা হচ্ছে যে এখনো লিকুইড ফর্মে আছে। সেখান থেকে যে এফেক্টটা বলে সেটাকে বলা হয় হচ্ছে যে, তারা বলছে স্কিন কোর এফেক্ট। স্কিন হচ্ছে যে হায়ার ওরিয়েন্টেশন এবং স্মেলার সাইজ ক্রিস্টালাইট, কম্পারেটিভলি হচ্ছে কোর তখনও হচ্ছে কি বল, লেস ওরিয়েন্টেড। এবং ইন্টারেস্টিংলি তুমি এই স্কিনের থিকনেসটা, মানে স্কিন যে সাইজটা, এই সাইজটা, মানে এই সাইজটা কি বড় হবে না ছোট হবে, ইউ ক্যান কন্ট্রোল বাই হচ্ছে যে এডিটিভ, এবং এডিটিভ দিয়ে করলে তাতে হচ্ছে যে কোয়াগুলেশনটা সে রিটার্ড করে দেয়। ইউ ক্যান কন্ট্রোল হচ্ছে সাম প্রপার্টিজ। তারপরে যে স্ট্রেচিং ভিসকোস ফাইবার হচ্ছে যে এই যে ইয়ার থেকে বের হওয়ার পরে, সলিউশন থেকে বের হওয়ার পরে যে ক্রস কর্ডের দিয়ে আসে এই স্ট্রেচিং জোন, এই স্ট্রেচিং জোনের মধ্যে অনেকগুলো রোলার থাকে, অনেকগুলো রোলার দিয়ে কিছুক্ষণ আগে তোমরা ছবিটাও দেখছো, সেই রোলারের মধ্য দিয়ে এটা পার করা হয়, এবং হচ্ছে ওয়ার্ম থাকে টু হচ্ছে স্টেবিলাইজ দা হচ্ছে ফিলামেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে টু স্ট্রেচ দা ফিলামেন্ট। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে তাহলে কি হয়, আলটিমেটলি হচ্ছে যে ইয়ার্ন গুলো হচ্ছে বা ফিলামেন্ট গুলো হচ্ছে যে একই সাথে রিল্যাক্সেশন টাইম, যেহেতু অনেক বড়, কিন্তু এই টাইমটা থেকে এই টাইমটা অনেক বড়, রিল্যাক্সেশন টাইমও পায়, কি বলে হচ্ছে লংজিটিউডিনালি হচ্ছে যে ইলংগেশনও হয়, আর হচ্ছে রিওরিয়েন্টেশনটা হয় ফাইবার এক্সিস বরাবর। তারপরে এখান থেকে হচ্ছে যে ওই যে ইয়া দিয়ে ব্লেডের মাধ্যমে হচ্ছে কাটা হয়। ঠিক আছে, যেখানে থাকে রোটেটিং নাইফটা দিয়ে একটা নির্দিষ্ট লেন্থে কাটা হয়, যাতে হচ্ছে পরবর্তী স্টেপল ফাইবার ফর্মে বের করা যায়। আফটার ট্রিটমেন্টের কথা আমরা বলছি কিছুক্ষণ আগে, কাটিং কি বলে হচ্ছে যে CS2 কনডেনসেশন, ডিসালফারাইজেশন, তারপরে হচ্ছে যে এই যে বিভিন্ন স্টেপে খালি যত ধরনের হচ্ছে বাই প্রোডাক্ট আছে সেগুলো আসলে বের করে দাও। ওয়ান্স ইউ আর স্যাটিসফাইড, তারপর হচ্ছে ব্লিচিং করা, এই পাম্প দিয়ে হচ্ছে তুমি কন্ট্রোল করবা, এই EABC এগুলো দেখা যাচ্ছে পাম্প দিয়ে কন্ট্রোল রোডে তুমি আসলে বের করবা, তারপর সফট ফিনিশের মাধ্যমে তৈরি করবা। এই পর্যন্ত শেষ। এখন আমরা হচ্ছে যে কিছু প্রপার্টিজ গত চেঞ্জ গুলো দেখবো। ঠিক আছে, কোনো প্রশ্ন? I have only 15 minutes to go, but let's say হচ্ছে অংশটা শেষ করি ডিসকাস। হ্যালো, তোমরা কি আসো না? নাই, জি স্যার আসি। মানে কি বেশি, আমি কি রোলার কোস্টার চালাইছি? বলো স্যার। স্যার অনেকটা দ্রুত গেছেন। আচ্ছা, একজন বলছে না স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, যেহেতু না বলছে আলহামদুলিল্লাহ, আর বাকি গুলা হচ্ছে দেখি। আচ্ছা, এখন আমরা আসলে হচ্ছে এখন একটু আরেকটু ডিটেলসে যাই। মানে একজন কোশ্চেন করছিল গত ক্লাসে যে কটন এবং ভিসকোজের মধ্যে ডিফারেন্স কি, তাই না? একজন কোশ্চেন করছিল বোধহয়। তো আমরা যদি একটু যাই, আমরা একটা জিনিস অলরেডি দেখে ফেলছি হচ্ছে যে কটনের ডিগ্রি অফ পলিমারাইজেশন কত, N কত? হ্যালো, কিন্তু তোমাদের 5000 হ্যাঁ 5000 এর মতো এখানে এসে, তার মানে ভিসকোজের ক্ষেত্রে এসে
সেই ইয়াটা হচ্ছে যে অ্যারাউন্ড হচ্ছে যে 400 300, ঠিক আছে। এই এই হচ্ছে দেখছো আহ কি বলে হচ্ছে কত লো, অ্যাপ্রক্সিমেটলি 1, তার মানে এটা একটা ডিফারেন্স, এবং এই ডিফারেন্সের কারণে কি বলে হচ্ছে যে স্ট্রেংথ কম্পারেটিভলি কম, এটা কিছুক্ষণ আগে বলছি উইক। এক, দ্বিতীয় হচ্ছে ভিসকোজের মাস ক্রিস্টালাইন দেন কটন। ইন্টারেস্টিংলি হচ্ছে অলদো হচ্ছে আমরা একটু পরে দেখবো হচ্ছে যে সেলুলোজের পরিমাণ কত। ভিসকোজ হচ্ছে যে 30% ক্রিস্টালাইন 70% এমোরফাস, এটা হচ্ছে 70% ক্রিস্টালাইন 30% এমোরফাস। হোয়াট উইল বি দ্য ডিফারেন্স এই প্রপার্টির কারণে, কেউ বলতে পারবা? এই যে প্রপার্টিটা আলটিমেটলি আমরা কিভাবে মানে মানে এটার এফেক্টটা কি হবে? স্যার ইলংগেশন বেশি হবে। আরে বেটা, এটা তো হ্যাঁ অ্যামরফাসের সাথে যদি এভাবে বলি হচ্ছে যে 70% অ্যামরফাসের জন্য কি ক্রিস্টালিনিটি সরি ইলংগেশন স্ট্রেংথও কম হবে। স্ট্রেংথ তো ডিপির সাথে সম্পর্কিত, হ্যাঁ ক্রিস্টালিনিটির সাথে সম্পর্কিত, এটাও ঠিক আছে। ওকে ফাইন। আর স্যার ডাই অ্যাবজর্বেন্স মানে কম বেশি হবে। পাতলা হবে অনেক স্যার। কি পাতলা হবে? ডায়া তো ডায়াই, পাতলা কেমনি হবে? ডায়া তো তুমি ফিক্স করছো, ফিলামেন্টের ডায়া তুমি ফিক্স করছো না। তুমি কি বলতে চাচ্ছ যে ওয়েট কি বলে পার ডায়ামিটার কম হবে এরকম? জি স্যার। না, এটা এটা তো আলটিমেটলি ওই ডিগ্রি অফ পলিমারাইজেশন কারণেই হবে। আর কি আরেকজন জানি কি জানি বলতেছিল? স্যার ডাই অ্যাবজর্ব স্যার ডাই ডায়াবজর্ব কি হবে? স্যার ডাই অ্যাবজর্ব স্যার ভিসকোজের বেশি হবে, কটনের কম। কার বেশি হবে? স্যার ভিসকোজ। গুড, রাইট। তার মানে দাঁড়াচ্ছে যে ভিসকোজের ওয়েটেবিলিটি অনেক হাই হবে, তোমার হচ্ছে ময়েশ্চার রিগেন উইল বি অনেক হাই, এবং হচ্ছে ডাই অ্যাবজর্পশন হচ্ছে উইল বি মাচ হায়ার হচ্ছে কম্পেয়ার টু হচ্ছে যে কটন। হুইচ মিনস তুমি যদি 1 কেজি লেসে হচ্ছে 1 কেজি ডাই ভিসকোজের মধ্যে দাও, 1 কেজি ডাই যদি কটনের মধ্যে দাও, ভিসকোজ উড বি হচ্ছে মাচ ইজিলি ডাইড। আবার এবং হচ্ছে যে কি বলে হচ্ছে যে the depth of shade would be much higher in viscose compared to হচ্ছে cotton, but একই সাথে হচ্ছে বিকজ হচ্ছে যে যেহেতু বেশি পরিমাণে হচ্ছে যে ওয়াটার অ্যাবজর্ব করে বা হচ্ছে যে ওয়াটার অ্যাবজর্ব করার কারণে ডাই অ্যাবজর্ব করে, তার মানে এটা হ্যান্ডলিং করাও ডিফিকাল্ট, কারণ খুব উইক হয়ে যায়। উইক ফাইবার ওয়াটার কারণে আরো উইক হয়, এটা হ্যান্ডেল করা হচ্ছে ডিফিকাল্ট। তো আলটিমেটলি যে এই যে সেলুলোজ 1 এবং হচ্ছে সেলুলোজ 3 ছিল হচ্ছে যে ইয়ার ক্ষেত্রে কিউপ্রোর ক্ষেত্রে ইলাস্টিক মডুলাস হচ্ছে সেলুলোজ 1 এর হচ্ছে 138, সেলুলোজ 2 হচ্ছে ভিসকোজ 88, এবং হচ্ছে সেলুলোজ 3 87, সেলুলোজ 3 58, ঠিক আছে। পিওর ক্রিস্টালাইন ফর্মে নেটিভ সেলুলোজ হচ্ছে খুবই স্টিফ। নেটিভ সেলুলোজ মানে হচ্ছে সেলুলোজ 1 যেটা তুমি প্রকৃতিতে পাও, এবং হচ্ছে যে স্ট্রঙ্গার দ্যান হচ্ছে ম্যাগনেটিক অলওয়েজ, ঠিক আছে। এরপর কি হয় সেটা হচ্ছে স্টিফার এবং স্ট্রঙ্গার, কিন্তু এটাকে হচ্ছে যে পিওর সিস্টেম আছে। নেটিভ সেলুলোজ 1টা হচ্ছে যে তোমার যে ওরিয়েন্টেশনে থাকে সেটাকে তুমি ব্রেক করে দিও, আসলে সেলুলোজ 2 3 করছে। এগুলো তো আমি পড়াইছি না স্যার? স্যার এখানে ওই যে 1 2 3 কোনটা কি বলছিলেন আবার একটু বলবেন? আমি কি আচ্ছা বলতেছি। তার মানে দাঁড়াচ্ছে যে সেলুলোজ 1 নেটিভ ফর্ম হচ্ছে সেলুলোজ 1 আলফা থাকে, সেলুলোজ 1 বিটা থাকে। তুমি যখন অ্যালকালি ট্রিটমেন্ট করো দ্যাট কামস ইনটু হচ্ছে সেলুলোজ 2। আমরা এই যে কস্টিক সোডা দিয়ে যে কাজটা করছি সেলুলোজ 2 তে নিয়ে আসছি, সেলুলোজ 2 আসে। আর যখন কিউপ্রোতে যখন আমরা করছি কিউপ্রো রেয়ন, সেটা সেলুলোজ 1 থেকে সেলুলোজ 3 তে নিয়ে আসছি, ঠিক আছে। সেলুলোজ 1 এবং 2 এর মধ্যে ডিফারেন্সটা কি? এইখানে হচ্ছে যে আসলে হাইড্রোজেন বন্ডিং এর মানে মানে বিকজ অফ হচ্ছে যে ওরিয়েন্টেশনের কারণে হাইড্রোজেন বন্ডিংটা কিভাবে প্যাটার্নস আর ডিফারেন্ট। সো ফর এক্সাম্পল সেলুলোজ 1 হুইচ ইজ নেটিভ, সেখানে হচ্ছে 3 নম্বর 6 নম্বর কার্বনে দেখা যাচ্ছে এখানে হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে এখানে 3 নম্বর 6 নম্বর কার্বনে। ওয়েরিস যখন হচ্ছে যে আমি সেলুলোজ 2 ফর্মে যখন রিজেনারেশন করতেছি, বিকজ অফ দ্য ওরিয়েন্টেশন আমার হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে, দেখো হচ্ছে 2 নম্বর 6 নম্বর কার্বনে, এখানে 2 নম্বর 6 নম্বর কার্বনে, রাদার দেন হচ্ছে 3 6 কার্বন। বেসিক্যালি দ্যাট প্যাটার্ন ডিফারেন্ট কারণেই হচ্ছে অনেকগুলো প্রপার্টিজও আসলে হচ্ছে ডিফারেন্ট হয়ে যায়। সো আলটিমেটলি কেমিক্যাল স্ট্রাকচারে আসলে তেমন কোনো চেঞ্জ নাই। C6 C12 H22 O11 নাকি, হ্যাঁ এরকমই বোধহয় কিছু। বাট দিন শেষে হচ্ছে যেহেতু সেলুলোজ ইন্টারমলিকুল এবং ইন্ট্রামলিকুল চেইনে হচ্ছে যে হাইড্রোজেন বন্ডিং এর প্যাটার্নটা ডিফারেন্ট হয়, যার কারণে 1 2 ভাবে নাম দেওয়া। এবং হচ্ছে যে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে 1 এবং 2 এর মধ্যে ডিফারেন্সের মধ্যে
একটা হচ্ছে যেমন সেলুলোজ ওয়ানে হচ্ছে যে প্রতিটা চেইন প্যারালাল থাকে। প্যারালাল মানে হচ্ছে, দেখো আমরা বলছিলাম সেলুলোজ বায়োজে এক সাইডে হচ্ছে যে অক্সিজেন দেখো বাইরে থাকে, আর এক সাইডে হচ্ছে যে এক সাইডে অক্সিজেন বাইরে থাকে, এক সাইডে হাইড্রোজেন বাইরে থাকে। তার মানে দাঁড়াচ্ছে একটা হচ্ছে রিডিউসিং এন্ড, একটা হচ্ছে নন রিডিউসিং এন্ড। সো রিডিউসিং এন্ড তার মানে আমার যখন সেলুলোজ ওয়ানে যখন সবগুলো মৌলিকুল একসাথে থাকে, তার মানে এক সাইডে থাকে ধরো রিডিউসিং এন্ড, এক সাইডে থাকে হচ্ছে নন রিডিউসিং এন্ড। বাট আমি যখন আসলে হচ্ছে কি বলে সেলুলোজ 2 তে যখন কনভার্ট করি, তখন দেখা যাচ্ছে যে মৌলিকুলার চেইন গুলো কিন্তু হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, উল্টায় যাচ্ছে রিজেনারেশন করার পরে। তার মানে এখানে এক সাইডে রিডিউসিং এন্ড ঠিকই আছে, নন রিডিউসিং এন্ড এখানে যে উল্টা আছে, যার কারণে হচ্ছে প্রপার্টিজও যে হাইড্রোজেন বন্ডিং প্যাটার্ন বা অন্যান্য কিছু চেঞ্জ হচ্ছে, প্রপার্টিজের যেও হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কি ক্লিয়ার? সাফিনা কে জানি জিজ্ঞেস করছিলে, ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন আর কি ডিফারেন্স আছে কটন এবং ইয়ার মধ্যে? তার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে যে উইকার দেন কটন, যেটা আমি বলছি। এখানে একটু খেয়াল করে দেখো, এখানে একটু খেয়াল করে দেখো, এই গ্রাফটা কি কেউ আমাকে ব্যাখ্যা করে বলতে পারবা? এই যে বাম পাশে গ্রাফটা, এটা আমি এর আগের বার যখন করাইছিলাম আর কি, এটাকে তোমাদেরকে দিছিলাম আমরা গত বছর 2 বছর আগে যখন করছি, তখন হচ্ছে যে এই গ্রাফটাকে এক্সপ্লেইন করতে দিছিলাম অ্যাজ এন অ্যাসাইনমেন্ট। আই থিংক উই হ্যাভ অ্যাসাইনমেন্ট নাও, বাট এটা থেকে আমরা কি বুঝাচ্ছি, স্ট্রেস স্ট্রেন কার্ভ কেউ যদি ব্যাখ্যা করে বলো দুইটা গ্রাফ থেকে কুইকলি, আমার হাতে খুব সময় নাই। আচ্ছা, লেটস সে হচ্ছে যে এই গ্রাফটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। একটু চিন্তা করো যে আসলে এই গ্রাফটার মানে কি। এই যে উলের, এবং ইনফ্যাক্ট আমি যদি কি বলে হচ্ছে যে ল্যাব করাইতাম, এই এই কি বলে হচ্ছে কিসের ল্যাব, এটা হবে হচ্ছে ফাইবারের একটা ল্যাব আছে না তোমাদের, ফাইবারের হচ্ছে যে টেস্টিং, ফাইবার এন্ড এয়ার টেস্টিং। হ্যাঁ, এই প্রথম যে কাজটা করাতাম যে এই গ্রাফটা তৈরি করতে বলতাম। ঠিক আছে, এটা তো কেউ একজন বানাইছে, বলতাম হচ্ছে যে এই গ্রাফ স্ট্রেস স্ট্রেন কার্ভটা তৈরি করো, তাইলে সারা জীবনের জন্য শিখে যাইতা, আর কিছু করা লাগতো না। ঠিক একইভাবে হচ্ছে টেনসাইল স্ট্রেন্থের সবগুলো ফাইবার দিয়ে দিতাম, ইয়ার্ন বা যেই ফর্মে হোক, ইয়ার্ন ফর্মে হোক, ফ্যাব্রিক ফর্ম দিয়ে বলতাম হচ্ছে যে কার্ভ তৈরি করা হচ্ছে বিভিন্ন কন্ডিশনে। বাস, তাহলে আমার এটা ড্রাই অবস্থায় করো, ওয়েট অবস্থায় করো, তাহলে আর আমার এগুলো নিয়ে। তারপরে হচ্ছে যে বলতাম হচ্ছে যে এই যে মানে কি বলে হচ্ছে যে এই যে বইয়ের মধ্যে যে আছে বা বিভিন্ন ম্যাগাজিনে বা আর্টিকেলে যেগুলো আছে, এটার সাথে তোমার গ্রাফের ডিফারেন্স গুলো কোথায় হচ্ছে বাইর করো, কেন হচ্ছে, সহজ দিশা। এটাই আমার ল্যাব। কেমন হইতো? হ্যাঁ, কি হইতো? ওই যে বাংলা স্টাইলে যেগুলো যেভাবে ল্যাব করা, এই ল্যাব দিয়ে তো জীবন চলবে না। চলবে? তোমরা ল্যাব পাইছো কিছু নাকি? পাইছো না ল্যাব? জি স্যার, ফার্স্ট ইয়ারে। কেমিস্ট্রি ফিজিক্স ল্যাব। আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন। তার মানে উইকার দেন কটন। নেক্সট হচ্ছে মোর হাইড্রোফিলিক দেন কটন, যেটাকে বলছি, এবং হাইড্রোফিলিসিটি হচ্ছে যে খেয়ালটাও করে দেখো একটা ফাইবারের ক্ষেত্রে, ইভেন একই কাজ আমি এটার ক্ষেত্রে করতাম। বাইর করো ময়েশ্চারি, কিন্তু সারা জীবন শিখে আসছো, এই ভাবেই যাবে, এইগুলো শেখা এইভাবে না শিখে নিজেই বের করো যে 6টা ফাইবারে ময়েশ্চারি কেন কত, বিভিন্ন হিউমিডিটি, তাইলেই তো হয়ে গেছে নাকি? আর কিছু লাগে? আচ্ছা, 3 নম্বর হচ্ছে যেটা হচ্ছে যে মানে এটা হচ্ছে হাইড্রোফিলিক। 3 নম্বর হচ্ছে যে এনজাইমেটিক হাইড্রোলাইসিস। মানে এনজাইমেটিক হাইড্রোলাইসিস মানে হচ্ছে যে সেলুলোজ 1 এবং সেলুলোজ 2, যেটা হচ্ছে যে কটন হচ্ছে সেলুলোজ 1, আর ইয়া হচ্ছে কটন বা উড পাল্প হচ্ছে সেলুলোজ 1, বিকজ হচ্ছে যে এটা আমরা ন্যাচারালি গাছ থেকে নিচ্ছি। সো সেলুলোজ 1 কে যখন হচ্ছে এনজাইমেটিক হাইড্রোলাইসিস করা হয়, তাহলে কি দাঁড়াচ্ছে সেলুলোজ 2 এর ক্ষেত্রে ইট ইজ মাচ ফাস্টার হচ্ছে, কারণ হচ্ছে যে সেলুলোজ 2 হচ্ছে যে যেহেতু অ্যামরফাস রিজিয়নটাও অনেক হাই হওয়ার কারণে হচ্ছে এনজাইমটা হচ্ছে যে
খুব দ্রুত হচ্ছে যে এটাকে ব্রেক করতে পারে, এবং এনজাইম ব্রেক করার অর্থ হচ্ছে যে আলটিমেটলি এটা খুব দ্রুত হচ্ছে যে বায়োডিগ্রেডেবল হবে। মানে এটা গার্মেন্টস হিসাবে সুবিধাও আছে অসুবিধাও আছে, ডিপেন্ডিং অন হচ্ছে যে তুমি কোন এনভায়রনমেন্টে কাজ করছো। তুমি যদি এই যে ধরো বর্ষার এনভায়রনমেন্টে লেটস সে হচ্ছে যে এরকম মানে হাইলি হিউমিড কন্ডিশনে বা হচ্ছে কাজ করো, তার মানে দাঁড়াচ্ছে যে এনজাইমটা আসে থেকে ব্যাকটেরিয়ালজিক ব্যাকটেরিয়া এই ধরনের ইয়া থেকে আসে। সো সেইখানে হচ্ছে যে মাছ মোর হচ্ছে যে ইট ইজ পসিবল হচ্ছে ইওর ভিসকোজ গার্মেন্ট উইল হচ্ছে ডিগ্রেড হায়ার। আর কি হচ্ছে ডিফারেন্স, সেটা হচ্ছে কটনের সাথে ডাই মোর রেডিলি, এটা অলরেডি বলছো রেডিলি, এবং হচ্ছে এবং দুইটা শুধু রেডিলি অল্পই ডাইটা হবে, এবং তারপরে হচ্ছে যে অ্যামাউন্ট হচ্ছে অ্যাবজর্ব করে হাই। সেকেন্ড ইয়া হচ্ছে ড্রেভস বেটার মানে ড্রেভেবিলিটি মানে হচ্ছে দেখো ইট লুকস লাইক ভেরি সিল্কি। কটন কিন্তু এরকম সিল্কি না, কটনের ক্ষেত্রে তুমি একটা জামা পরলে সেটা উপরের দিকে খেপে যাচ্ছে, উপরের দিকে উঠে যাচ্ছে, ওয়ের ইজ ভিসকোজ বা সিল্কের প্রপার্টিসটা হচ্ছে নিচের দিকে, ইট ফলোজ ইওর শেপ, সেই জন্য এটাকে বলা হচ্ছে ড্রেভেবিলিটি। ভেরি লাস্টারাস, এবং হচ্ছে যে যেহেতু ন্যাচারাল ফাইবার এটার স্ট্যাটিক ইলেকট্রিসিটি ইজ ভেরি লো। আর হচ্ছে সুবিধাটা হচ্ছে যে এটাকে ফিলামেন্ট আকারে যেহেতু তৈরি করা হয়, তুমি তোমার ইচ্ছা মতো সাইজে কাটিং করতে পারো, ক্রিম্পিং করতে পারো, টেক্সচারাইজিং করতে পারো, পিগমেন্টও করতে পারো। ইভেন তুমি হচ্ছে যে ওই ডোপের মধ্যে কালার দিলে তোমার ভিসকোসটা ডাইট ভিসকোস হয়ে যাবে। নট নিড টু হচ্ছে ডাই ইন ফ্যাব্রিক ফর্ম। আরেকটা সুবিধা হচ্ছে কটনের ক্ষেত্রে হচ্ছে আমাদের ওই যে নেপ রিমুভ করতে হয়, সিড রিমুভ করতে হয়, ট্র্যাশ রিমুভ করতে হয়। It is a 99.5%, 90 above 99% cellulose. Whereas কটনের ক্ষেত্রে সেলুলোজ হচ্ছে around 90 থেকে 94%, কিন্তু ভিসকোজ ইজ হচ্ছে 99% প্লাস হচ্ছে পিওর সেলুলোজ। বাকিগুলো যে CS2 TS2 হাবি যার বিভিন্ন কম্পাউন্ড থাকে আর কি, যেগুলো হচ্ছে যে সলভেন্টের থেকে আসে। এন্ড ইউজ কি সেটা হচ্ছে ফিলামেন্ট আকারে, মানে যত ধরনের আন্ডারওয়্যার টাইপ জিনিসে খুব ভালো পরিমাণে ইউজ হয়, বিকজ ভেরি সফট, এবং জ্যাকেট স্যুট হচ্ছে স্টেপল ফটো ফিলামেন্ট ফর্ম, স্টেপল সকল ধরনের ব্লেন্ডে আমাদের দেশে যেটা 100% ভিসকোজ কম ইউজ হয়, মেইনলি ইউজ হয় কটনের সাথে ভিসকোজ ব্লেন্ডটা। আচ্ছা, আর একটা বেশি জিনিস ইউজ হয় আমি বলি, সেটা হচ্ছে 56 বাজে ইউজ হয় হচ্ছে যেহেতু এটার ময়েশ্চারিং মানে ওয়াটার অ্যাবজর্বেন্স খুব হাই। তো যত ধরনের ডিসপোজেবল জিনিসে, যেমন ধরো এই যে করোনা ভাইরাসের যে ইয়াটা সোয়াবটা নিচ্ছে, তোমার ওই যে আমি জানি না করোনা টেস্ট করছো কিনা, নাকের থেকে নেয় এবং হচ্ছে কটনের থেকে নেয়, দ্যাট ইজ অ্যাকচুয়ালি কল্ড সোয়াব স্টিক। ঠিক আছে, এই সোয়াব স্টিকটাকে বলে, এইটা হচ্ছে ইউজুয়ালি হচ্ছে ভিসকোজ মেড, বিকজ হচ্ছে যে এটা অ্যাবজর্ব হচ্ছে মাছ হায়ার, কারণ প্রচুর পরিমাণে ডিসপোজেবল জিনিসে ব্যবহার করা হয়। এই হচ্ছে আমরা এখানে শেষ করি, কিন্তু দেয়ার ইজ এ প্রবলেম। ঠিক আছে, এখানে শেষ করি নাকি? ওকে স্যার। এত অ্যাডভান্টেজ সত্ত্বেও কিছু প্রবলেম আছে।